নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালী নিয়ে আজ বিশাখা রয়েছে আপনাদের সঙ্গে। কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। বাংলায় চাকরির প্রার্থীদের ভাগ্য অনেকটা এরকমই, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। এই মুহূর্তে কেন বলবো, বছরের পর বছর ধরেই তো তারা এভাবেই বসে রয়েছেন, কখনো গান্ধী মূর্তির পাদদেশে, কখনো এখানে, কখনো ওখানে, কখনো রাতের বেলায়, কখনো বৃষ্টির মধ্যে, কখনো উৎসব মুখর সকালে, কখনো বা বিসর্জনের রাতে। কিন্তু তাদের জন্য না উৎসব না রাত দিন কোনো কিছুই কোনো পার্থক্য তৈরি করে না। দীর্ঘ সময় ধরে আন্দোলন, নিয়োগের দাবিতে পথে রাতের পর রাত কাটিয়েছেন তারা। চাকরির দাবিতে আদালতের দরজাতেও কড়া নেড়েছেন চাকরি প্রার্থীরা। নিজেদের সাধ্য মতো বছরের পর বছর ধরে মামলা চালিয়ে গিয়েছেন। বিচার পেতেও অপেক্ষার মেয়াদ যেন বেড়েই চলেছে। কতগুলো দিন ফুরলে তবে বিচার পাওয়া যায়, তাদের এই প্রশ্নের এখনো পর্যন্ত কোনো উত্তর তারা পাননি। কখনো এসএসসি তো কখনো সিবিআই। চাকরির চোরটাকে কে চুরি করলো এতগুলো চাকরি, সেটা খুঁজতে গিয়ে কেটে গিয়েছে দীর্ঘ কয়েকটা বছর। আর এই বছরগুলোর মধ্যে কিন্তু তাদেরও অনেকটা বয়স পেরিয়ে গিয়েছে, যারা রাস্তায় আজও বসে রয়েছেন। সুবিচারের দাবিতে, সুবিচারের প্রত্যাশায় তাদের প্রত্যেকটা বছরের দিনগুলো কাটছে। এবার চাকরির আসল দাবিদার কারা সেটা নিয়ে দ্বন্দ্ব কাটছে না। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের রাজ্য এবং সিবিআই এর মধ্যে ঢিলেমি। চাকরি চুরির সমাধান করতে কি আদৌ ইচ্ছুক এই দুই পক্ষ, রাজ্য এবং সিবিআই যারা তদন্ত করছে এই দুর্নীতির? এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হলো, নেতা মন্ত্রী বিরোধী সব চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তাদের এটা ওটা বলা, এটা ওটা করা, কোথাও গিয়ে তাদের পাশে একবার মুখ দেখানো, কিন্তু তাতে করে কি আদৌ তারা সুবিচারটা পাচ্ছে? আর তারা সুবিচার পাচ্ছে কি না সেটা শুধুই দেখে যাচ্ছে শাসক বিরোধী প্রত্যেকে। কেন এইভাবে চুপচাপ বসে সিনেমা দেখছেন তারা? নাটক চলছে কোনো? ভাবছেন যে কখন শেষ দৃশ্যটা শেষ হবে, তারপর তারা আস্তে আস্তে গা ঢিলে হয়ে একটু গাটা নাড়াচাড়া করে উঠে চলে যাবেন, কারণ সিনেমা শেষ হয়ে গিয়েছে? এটাই তারা ভাবছেন। না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। যারা যোগ্যরা, মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে, কেউ চিন্তা করবেন না। আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারো চাকরি আমরা যেতে দেবো না। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে, যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। নেতা মন্ত্রী শান্তি বিরোধী সবাই কি বলেন, আমরা দেখে নেব, আমরা চাকরি দেব। কেউ বলেন আমাদের রাজত্বে কারুর চাকরি খোয়া যাবে না, তারা বিরোধীদের দিকে দোষ চাপান। আর বিরোধীরা তারা বলেন যে এই সরকার নিপাত যাক, আমরা আসি, তাহলেই সবার চাকরি হয়ে যাবে। আর মাঝখানে যাদের ভাগ্য ঝুলে রয়েছে তারা সেই মানুষগুলো যাদের কথা প্রথমেই বলছিলাম, যাদের দেখে সত্যি চোখের জল শুকোয় না আমার আপনার। তাদের যখন আমরা দেখি শহরের প্রাণকেন্দ্রে দিনের পর দিন হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন, আজকে আমাদের 1000 দিন, আজকে আমাদের 1200 দিন, এরমভাবে এই দিনটা একটার পর একটা এগিয়ে যায়, কেটে যায় দিনগুলো, ক্যালেন্ডারের পাতা বদলায়, এদের ভাগ্য বদলায় না। এসএসসির প্রায় 26,000 চাকরি কি বহাল থাকবে নাকি বাতিল হবে? এই দোলাচলের মাঝে আজও কোনো সমাধান সূত্র বেরিয়ে এলো না সুপ্রিম কোর্টে। সবাই তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টে আজকে কি তাদের এই যে এতদিনের ভাগ্যের আঁধার তা কি কাটবে? আবারও তাদের জন্য কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আজ সকালে উঠেছিল মামলাটি।
তিনি লোকসভা ভোটের আগে ওই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। নির্ধারিত সময় মেনে আজ আবার মামলাটি তাঁর এজলাসে শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতি জানান তাঁর বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচটা পক্ষ তাদের বক্তব্য শুনবে, তারপরে এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। মামলাটির সঙ্গে যারা যুক্ত সেই পাঁচটা পক্ষ কারা কারা? রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক, অর্থাৎ যারা চাকরি হারা সেই 26,000 বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 25,753 জন চাকরি হারা, তাদেরকে পার্টি করে এই পাঁচটা পক্ষ তাদেরকে তাদের বক্তব্য জানাতে হবে। আজ সুপ্রিম কোর্ট বক্তব্য শোনার জন্য 4 সদস্যের নোডাল কাউন্সিল গঠন করেন। আজ ঠিক কি হলো সুপ্রিম কোর্টে সেটা আপনাদের গ্রাফিক্স আকারে দেখাবো। যে আজ সুপ্রিম কোর্টে যখন আজ সকালে এই মামলাটি ওঠে শীর্ষ আদালতে, তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর তরফ থেকে ঠিক কী বলা হয়, কি কথা বলা হয়েছে আমরা সেটা জানাবো, সেটা দেখাবো। একটার পর একটা বিষয় উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই 2 সপ্তাহ পরে ঠিক কী হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকছে। চাকরি বাতিল মামলার শুনানিতে আজ বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নোডাল কাউন্সিল গঠনের নির্দেশ দেওয়া হলো। 4 সদস্যের নোডাল কাউন্সিল গঠন। এর পাশাপাশি আস্থা শর্মার নেতৃত্বে নোডাল কাউন্সিল। এবার 2 সপ্তাহ, এই যে এই টাইমটা, আজ থেকে 2 সপ্তাহের মধ্যে 5 পক্ষের হলফনামা জমা দিতে হবে। যে 5 পক্ষের কথা বললাম, রাজ্য, এসএসসি, সিবিআইকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সঙ্গে মূল মামলাকারী এবং চাকরিহারা তারাও। মূল মামলাকারী চাকরিহারাদেরও হলফনামা জমা দিতে বলা হয়েছে। 5 পাতা, এই 5 পাতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে তাদের হলফনামা, বক্তব্য তাদের যে বক্তব্য রয়েছে সেটাই 5 পাতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। কথাও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নোডাল কাউন্সিলকে হলফনামা জমা দেবে 5 পক্ষই, এবং সেই সঙ্গে 5 পক্ষের বক্তব্য আদালতে জমা দেবে নোডাল কাউন্সিল, যাদেরকে যে 4 সদস্যের নোডাল কাউন্সিল তৈরি করা হয়েছে। পরবর্তী ও চূড়ান্ত শুনানি 6ই অগস্ট। এই 6ই অগস্ট কি হতে চলেছে সেদিকে আমরা নজর রাখবো। আর সেই সঙ্গে আরও যে বিষয় উঠে আসে সেই বিষয়গুলো একটাই, সেই প্রশ্ন যে এই যে যারা এতদিন ধরে কখনো গাছতলায় কখনো এখানে ওখানে তারা যে বসে রয়েছেন, তাদের ঠিক কি তাদের জন্য অপেক্ষা করছে? আদৌ কি তাদের কোনো রকমভাবে এই যে তাদের ভাগ্যের ফাড়া বা তাদের যে ভাগ্যে বা ভবিষ্যতে যে আঁধার এতদিন ধরে রয়েছে, সেই আঁধারে কি একটু হলেও আশার রূপলি রেখা দেখা যাবে? সেই ভাবনা আমাদের প্রত্যেককে ভাবায়, আমাদের প্রত্যেকের। আজকে যারা আমরা এদের দেখে ভাবি যে এরা তো কেউ আমাদের প্রত্যেকের বাড়ির লোক হতে পারেন, এরা আমার ভাই হতে পারেন, আমার বোন হতে পারেন, আমার বাড়ির যে কেউ হতে পারেন, কারণ এরা তো শুধুমাত্র একজন নন, এদের বাড়ির সঙ্গে তাদের নিজেদের সঙ্গে তাদের প্রত্যেকের পরিবার জড়িত রয়েছে। আদালত নিজের মতো করে তাদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বচ্ছ নিয়োগের দাবিতে যারা আজও রাস্তায়, তাদের অবস্থাটা ঠিক কেমন একবার ভেবে দেখছি আমরা। বিশেষ করে আমি এই অবস্থাটা কেমন তাদের সেটা ভাবার কথা বলবো তাদের যারা এদের নিয়ে রাজনীতির কারবারি, যারা কারবার করেন বা যারা যেই হন, যে পক্ষই হন, তারা রোজ এদেরকে সামনে রেখে রাজনীতিটা চালিয়ে যান। তারা কি একবারও ভাবেন যে এরা ঠিক কী অবস্থায় রয়েছে? রোদ ঝড় জলে দাঁড়িয়ে হকের দাবিতে দিনের পর দিন, শয় দিন, 1000 দিন রাস্তায় আন্দোলন চালাচ্ছেন যারা, তাদের মুখে একবার শুনে নিন তো তাদের যন্ত্রণার কথাটা। তারা কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে, যখন তারা তাকিয়েছিলেন শীর্ষ আদালতের দিকে, কিন্তু আজও কিছু তারিখ পেলেন তারা। 6ই অগস্ট কি বলছেন? 6ই অগস্টের দিকে তাকিয়ে তারা কি আশার আলো দেখতে পাচ্ছেন? কি বলছেন শুনুন। বরাবর আজকে আমরা 685তম দিনে পা দিলাম। তো সরকার তো বারবার এই একইভাবেই ঝুলিয়ে রেখে দিয়েছে, তো কোনো মামলারই তো নিষ্পত্তি হচ্ছে না। এখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রায় পাওয়া যাচ্ছে, কিন্তু সুরাহা কিছুই হচ্ছে না। সেই রায় আসছে যেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের হচ্ছে, কিন্তু কোনো সুরাহা কিছু হচ্ছে না। সবুজ সংকেত কিছু দেখা যাচ্ছে না। এই সরকারকে কোনো বিশ্বাস নেই। এরা একের পর এক ডেট নিচ্ছে, পিছিয়ে যাচ্ছে রায়। এরা সব বিষয়টাকে ঝুলিয়ে রাখতে চাইছে। তো আমাদের একটাই কথা, সুপ্রিম কোর্টের কাছে আবেদন যে আপনারা এই একটা তাড়াতাড়ি এটার একটা বিচার করুন।
আর এটাকে দীর্ঘমেয়াদী করবেন না, যেটা আমাদের কাছে সত্যিই যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক। চাকরি প্রার্থী হয়ে আমরা তো অনেক দিন ধরেই রাস্তায় বসে আছি বঞ্চিত হয়ে। তো এসএসসির যে ব্যাপারটা সেটা তো মানে যত দ্রুত সম্ভব সরকারের উচিত ছিল, যে কেননা সেখানে যোগ্যও কিছু প্রার্থী রয়েছে, মানে চাকরিরত রয়েছে, অযোগ্যও রয়েছে, সেখানে উচিত ছিল, কিন্তু সেটা না করে তারা দীর্ঘমেয়াদী করছে। দীর্ঘমেয়াদী করার ফলে তাদের কি লাভ হচ্ছে জানি না, মানে আখেরে কিন্তু বঞ্চিত যারা তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। তাদের প্রত্যেকের মুখেই একটাই কথা, যে তারা তো দীর্ঘদিন ধরে শুধুমাত্র বসেই রয়েছেন, রোজ ভাবছেন আগামীকালটা হয়তো আজকের থেকে ভালো হবে, কিন্তু তাদের জন্য সেই আগামীকাল যেটা একটু ভালো বার্তা নিয়ে আসবে সেই দিনটা তো আজ পর্যন্ত এলো না। তাদের তো বয়সটা পেরিয়ে যাচ্ছে, তারা শঙ্কিত কোথাও গিয়ে। এই 3 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 5 পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত। আরও বিলম্ব হচ্ছে বিচার। স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করছে চাকরি প্রার্থীদের মধ্যে। চাকরির প্যানেলে নাম থাকা অসহায় বাবাও, যে চাকরির প্যানেলে 2016 চাকরির প্যানেলে তার মেয়ের নাম ছিল, কিন্তু গোটা প্যানেলটাই তো বাতিল হয়ে গিয়েছে। এবার যিনি তার চাকরিটা হারিয়েছেন বা তার প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে, সেরকম একজন মহিলা চাকরি প্রার্থী, তার বাবাও আজ মেয়ের চাকরির দাবিতে পথে নেমেছেন। একজন প্রবীণ নাগরিক, একজন সিনিয়র সিটিজেন, তিনি এই বৃষ্টির দিনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। বয়সের ভার শরীরে ছাপ ফেলেছে তার। ধরা গলায় মেয়ের চাকরির দাবিতে তার কাতর আবেদন। তিনি বলছেন, এই নিয়তি কি লেখা রয়েছে আমার মেয়ের জন্য? এটাই কি পাওনা? এই যারা বঞ্চিত তাদের মধ্যে হতে পারেন কেউ যোগ্য কেউ অযোগ্য, এখন তো সেটার হিসেবই এখন পুরোপুরি গুলিয়ে গিয়েছে, কিন্তু আজ তারা চাকরি চান, পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ যোগ্য, তাদের জন্য কি শুধু এইটাই পাওনা হয়ে থাকলো? 2011 সালে ফর্ম ফিল আপ করে 12 সালে পরীক্ষা দেয় এবং পাস করে, তখন থেকেই বসে আছে আজ 24 সাল পর্যন্ত চাকরি হয়নি। পিছিয়ে যাচ্ছে এদের কারণ হচ্ছে কপাল মন্দ যাকে বলে আর কি। কারণ হচ্ছে তা নাহলে পরে এইভাবে যে দিনের পর দিন বয়স হতে পার হয়ে যাচ্ছে, যে একবার লাস্টে গিয়ে যদি 60 বছর বয়সে যদি তখন বলে যে আমি তাদের চাকরি দিচ্ছি, তা তখন দিয়ে কি লাভ? চাকরি বাতিল হোক বা বহাল থাক, নেতা মন্ত্রী বিরোধী সব পক্ষই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। এটাই এই মুহূর্তের বাস্তব। অনেকেরই বয়স পার হয়ে যাচ্ছে, আরও পার হয়ে যাবে, আরও দেরি। এমনি তারা হতাশাগ্রস্ত, এমনি তারা ভীষণ রকম মানসিক অস্থিরতার মধ্যে আছে। কার চাকরি যাবে, কার চাকরি থাকবে না, যে কে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি কোয়াবে না, আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সমস্ত ব্যবস্থাটাকে বুঝতে হবে। যারা বিচারপতির আসনে বসে আছেন, আমরা বহু ক্ষেত্রে তাদেরকে ভগবানের চোখে দেখি। সেই ভগবানের কাছে বিচার পেতে খুব বেশি দেরি হলে কিন্তু ভগবানের প্রতি আস্থা ক্রমশ কমবে। সুপ্রিম কোর্ট আজকে ঠিক করলেন যে কোন পদ্ধতিতে তারা শুনানি করবেন, এবং এই মামলার শুনানির জন্য স্থির করেছেন আগামী 3 সপ্তাহ পরে, আগস্ট মাসের 3-4 তারিখে হবে। এত কাগজপত্র, সেই সমস্ত কাগজপত্রকে সব জায়গায় এক জায়গায় কম্পাইল করে যাতে কোর্টের সুবিধা হয়, সেই জন্যই ওখানকার 3 জন অ্যাডভোকেটকে দায়িত্ব দিয়েছেন কোর্ট। তারা এই কম্পাইলেশন তৈরি করবেন। স্বচ্ছতাকে সামনে রেখে স্বচ্ছভাবে নিয়োগ করতে চাই। আমার স্পেসিফিক কয়েকটা প্রস্তাব আছে। প্রথম কথা হচ্ছে, যেখানে ওএমআর শিটে আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, ওএমআর শিটের কার্বন কপি করা হোক। ওএমআর শিটের হয়ে যাওয়ার পরে যখন যে নাম্বারটা পাচ্ছে, টোটাল নাম্বার টেবে ওএমআর শিট স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করে দিই। তা ভাইবা টেবিলে যে ভাইবাটে যারা নেবেন, সেটা সমস্ত ভিডিওগ্রাফি করা হোক। এইভাবে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। অন্যথায় গরিবের ছেলেগুলো চাকরি পাবে না, বড় লোকের দামাল ছেলেগুলো যাদের কোনো যোগ্যতা নাই, অর্থের বিনিময়ে চাকরি পেয়ে যাবে। সামগ্রিক ব্যাপারটাই খুব গন্ডগোলের মধ্যে আছে। যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দিতে চাইছেন, তাকে এগোতে দেওয়া হচ্ছে না। তাই আন্দোলন কিছুকারীকে ইন্ধন দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে একটা ধ্বংস করার চেষ্টা করছে। সুতরাং এই সামগ্রিক বিচারে সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আমরা তাকে স্বাগত জানাবো।
কেউ বলছেন স্বচ্ছতা থাকা প্রয়োজন প্রক্রিয়ায়, অর্থাৎ যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে বা তদন্ত হচ্ছে সব ক্ষেত্রেই একটা প্রক্রিয়াগত স্বচ্ছতা থাকা প্রয়োজন। আবার কেউ বলছেন যে ভগবানের ঘরে যদি এত আঁধার থাকে, এত দেরি হয়, তাহলে কি করে চলবে। কিন্তু এই সব কিছুর পরে এবার প্রশ্ন হচ্ছে, এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হতে চলেছে? যোগ্য অযোগ্য সন্ধানে যারা চাকরি চেয়ে রাস্তায় বসে, তাদের দোষটা কোথায়? কেনই বা পাবে না তাদের হকের চাকরিটা তারা? মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। হাইকোর্টের কলমের খোঁচায় এক ধাক্কায় চাকরি বাতিল 25,753 জনের। এই বিপুল সংখ্যক চাকরিহারাদের কে যোগ্য আর কে অযোগ্য বাছাই করবে কে? 7ই মে সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের পর এসএসসি চেয়ারম্যান বড় মুখ করে বলেছিলেন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। প্রায় 2.5 মাস পর মঙ্গলবার ছিল এই মামলার শুনানি, কিন্তু এদিনও যোগ্য অযোগ্য নিয়ে টু শব্দ করলো না এসএসসি বা রাজ্য কেউই। আমি প্রথমে আদালতে পয়েন্টেড আউট করি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কোনো প্রকার এফিডেভিট দেয়নি রিগার্ডিং সেগ্রিগেশন অফ দ্য লিস্ট। আজকে আদালত নির্দেশ দিয়েছেন, 6টা হেড ভেঙে দিয়েছেন, যেমন ধরুন এসএসসি, বোর্ড, রিট পিটিশনার, সিবিআই, তাদের কাউন্সিলরা আর্গুমেন্ট করবেন, মানে আপনি বলতে পারেন যে আগামী দিনে কিভাবে হিয়ারিং হবে তার একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। এসএসসি তালিকা দিতে পারেনি, কিন্তু সিবিআই কি করলো? তাদের বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে এসএসসি। যোগ্য অযোগ্যদের তালিকা তো সিবিআইও দিতে পারেনি। তদন্তের রূপরেখা ঠিক করতে নোডাল কাউন্সিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কার দোষ কার ভুল সেটা আদালত বিচার করবে, কিন্তু যারা যোগ্য হয়েও চাকরি পাননি, বছরের পর বছর ধরে রাস্তায় বসে আছেন, তাদের ভবিষ্যতের কি হবে? আর যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন, তারা শাসক দলের কিছু নেতার লোভের মূল্য চোকাচ্ছেন। রিপাবলিক বাংলা।